হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের প্রিয় তুহিন স্যার। ওয়েলকাম ইন মাই ক্লাস। আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, এখন আমি আলোচনা করতে চলেছি অ্যাডমিশন অফ এ পার্টনার। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডমিশন অফ এ পার্টনার এর যত বেসিক কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্ট একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি পুরোটা কভার করে দেওয়ার। ভিডিওটা মূলত ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য, এবং তাছাড়াও তোমরা যারা বিকমে আছো, ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যারা বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। কারণ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এর ইউনিট 5-এ পার্টনারশিপ 1-এর আন্ডারে অ্যাডমিশন অফ এ পার্টনার পড়ছে। এখন অ্যাডমিশন অফ এ পার্টনারের যত বেসিক কনসেপ্ট আছে তার 80% আমি চেষ্টা করেছি এই ভিডিওতে কভার করে ফেলার। চলো পুরো বেসিক কনসেপ্টসগুলো আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝে নিই। দেখো, এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে, যে অঙ্কের মাধ্যমে আমরা বুঝে নেবো প্রত্যেক কটা বেসিক প্রবলেম। এখানে তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য আমি একটা অঙ্ক চয়েস করেছি, সেই অঙ্কটাকে আমরা করব। এখানে দেখো, গিভেন বিলো ইজ দ্য ব্যালেন্স শিট অফ রাত্রি, রমা, হু আর ক্যারিং অন আ পার্টনারশিপ বিজনেস অন 31st March 2018. রাত্রি অ্যান্ড রমা শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1। একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানে ঘটনা কী ঘটেছে দেখো, বলছে জয়ী is admitted as a partner on the date of balance sheet। দেখতেই পাচ্ছ। তাহলে অ্যাডমিশন অফ পার্টনার কথাটার মানে কি তোমরা অবশ্যই এটা পড়েছো, বা যদি না পড়ে দেখো তাহলে আমি পরিষ্কার তোমাদের বলে দিচ্ছি। ধরো এখানে এই যে দেখো, এখানে প্রথমে বলেছিল রাত্রি আর রমা দুজনে মিলে ব্যবসা করছিল। এখন তারা বিজনেসে জয়ী বলে একজন বন্ধুকে তার বিজনেসে এনেছে অ্যাজ এ পার্টনার। এই যে ঘটনাটা, নতুন কোনো পার্টনার বিজনেসে অ্যাড হওয়া, এই অ্যাড অন হওয়াটাকে বলা হচ্ছে অ্যাডমিশন। মানে দুজন ছিল, তার সাথে আরও একজন নতুন এলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাডমিশন অফ এ পার্টনার। এখন অ্যাডমিশন অফ এ পার্টনার হলে কি কি ঘটনা ঘটে একটা পার্টনারশিপ ফার্মে, সেই ঘটনাগুলো আমরা বুঝে নেবো, এবং সেটাই হচ্ছে আমাদের অঙ্ক। সেই ঘটনার প্রসেসটাই আমাদের অঙ্কের মধ্যে আসছে। দেখো, প্রথমেই কি হয়, যখন কোনো পার্টনার, এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, আমাদের যে ব্যালেন্সটা দেওয়া আছে সেই ব্যালেন্স শিটের ডেট হচ্ছে কত, 31st March 2018। এই দিনের শেষে এসে জয়ী আমাদের বিজনেসে অ্যাড হয়েছে। আমাদের বলতে এখানে রাতি আর আমার বিজনেসে অ্যাড হয়েছে। জাস্ট আমাদের করতে হবে কি, অঙ্কটা স্টার্টিংয়ে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কাটতে হবে, যেখানে আমাদের অঙ্কটা ফার্স্ট স্টেপই হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করা। অর্থাৎ যেদিনকে কোনো একটা নতুন পার্টনার এসে বিজনেসে অ্যাড হয়, সেই দিনকে আমাদের একটা অ্যাকাউন্ট কাটতে হবে, যেটার নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমরা কী করব, সেই দিনকে বিজনেসের কোনো যে সমস্ত অ্যাসেটস এবং লাইবিলিটিগুলো আছে তার কোনো দাম পরিবর্তন হয়েছে কি না। যদি দাম পরিবর্তন হয়ে থাকে, তার ফলে যে লাভ হয়েছে বা লস হয়েছে, সেই লাভ এবং লসটা যারা এক্সিস্টিং পার্টনার, অর্থাৎ যারা পুরাতন পার্টনার ছিল, এখানে যেমন রাত্রি এবং রমা, ওদের মধ্যে ভাগ হয়ে যাবে। তারপরেও আমি জয়ীকে বিজনেসে নেব। চলো দেখা যাক অ্যাডমিশন অফ পার্টনারে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে করতে হয়। দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের সোজা একটা কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের সোজা কনসেপ্ট হলো এটাই, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট। আর আমরা ক্লাস 11-এ আমরা শিখেছি নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কী বলছে, এনি এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, আর এনি ইনকাম অ্যান্ড গেন ক্রেডিট। মানে কোনো লাভ বা ইনকাম হলে হচ্ছে কি সেটা ক্রেডিট হবে, বা কোনো ক্ষতি বা কোনো লস হয়ে গেলে বা কোনো খরচা হলে সেটা কী হবে, ডেবিট হবে। ব্যাস, এই কনসেপ্টটা মনে রাখলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পুরো ক্লিয়ার। তোমাদের আরও অন্যান্যতে তোমরা শিখেছো, অ্যাসেটের দাম বেড়ে গেলে এদিকে হবে, অ্যাসেটের দাম কমে গেলে ওদিকে হবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। জাস্ট এটুকু একটা বেসিক কনসেপ্ট, কোনো ক্ষতি হলে বা খরচা হলে ডেবিট হবে, কোনো লাভ হলে বা ইনকাম হলে ক্রেডিট হবে। জাস্ট এটুকু। দেখো কীভাবে আমরা করছি, এই কনসেপ্টটুকু নিয়ে আমরা কীভাবে অ্যাপ্লাই করে এই অঙ্কটা করে ফেলবো। দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা খুব সোজাভাবে করবো, দেখে নাও। দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি স্টার্ট করছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ছক, তোমরা জানো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ছক করতে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেট 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 পার্টিকুলার্স
অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস, ডেবিট ক্রেডিট, ডেবিট আর এতে ক্রেডিট। আচ্ছা দেখো, প্রথমে আমাদের অ্যাডজাস্টমেন্টে দেখতে হবে, অ্যাডজাস্টমেন্টে কোনো কিছুর অ্যাসেটের দাম পরিবর্তন হয়েছে কিনা। খালি এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কী কী আছে, খালি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখতে হবে অ্যাডমিশনের দিনকে কোনো অ্যাসেটসের দাম পরিবর্তন হয়েছে কিনা আর কোনো লাইব্রেরির দাম পরিবর্তন হয়েছে কিনা, জাস্ট এইটুকুই আসে আর অন্য কিচ্ছু আসে না। জাস্ট কোনো অ্যাসেটের দাম পরিবর্তন হলে সেটা আসে আর কোনো লাইব্রেরির দাম পরিবর্তন হলে সেটা আসে, আর অন্য কিছু আসে না। চলো দেখা যাক কী হয়েছে। দেখো এখানে 1 নাম্বার পয়েন্ট যেটা আছে, 1 নাম্বার, জয়ী উইল ব্রিং ₹50,000 অ্যাজ হার ক্যাপিটাল, মানে এখানে ক্যাপিটাল সংক্রান্ত কিছু বলা আছে এবং গুডউইল সংক্রান্ত, দেখো এখানে তারপরে এখানে পড়ে দেখতে হচ্ছে গুডউইল সংক্রান্ত কিছু বলা আছে। তো এখানে অ্যাসেট বা লাইব্রেরি কোনো ভ্যালু পরিবর্তনের ব্যাপার বলা নেই, তাই এটা আমি করছি না, এখন পড়ছি না, পরে পড়বো। বিল্ডিং বলছে বিল্ডিং ওয়াজ ভ্যালুড অ্যাট ₹55,000। দেখা যাক ব্যালেন্স শিটে বিল্ডিংয়ের দাম কত ছিল। দেখো ব্যালেন্স শিটে বিল্ডিংয়ের দাম আছে 50,000, তাহলে এখন বিল্ডিংয়ের দাম কী হয়ে গেছে, বেড়ে গেছে, 5,000 টাকা বিল্ডিংয়ের দাম বেড়ে গেছে। বিল্ডিংয়ের দাম বাড়লে আমাদের প্রতিষ্ঠানের লাভ হচ্ছে না লস হচ্ছে? অবশ্যই অ্যাসেটের দাম বাড়ছে, আমাদের প্রতিষ্ঠানের লাভ হচ্ছে, তাহলে আমরা কী করব, ক্রেডিট দিয়ে করবো, কারণ এনি ইনকাম অ্যান্ড গেন ক্রেডিট। তাহলে দেখো এখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লিখেছি বাই বিল্ডিং অ্যাকাউন্ট, আর অবশ্যই তোমরা ক্যালকুলেশন দেখাবে, ₹55,000 মাইনাস 50,000 হচ্ছে কত, 5,000। আচ্ছা চলো নেক্সট, আশা করি তোমরা বুঝেছো। বি পয়েন্টে দেখো আবার বলছে মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড অ্যাট 5%। মেশিনারির দাম কত কমে গেছে, 5% কমে গেছে। কোনো অ্যাসেটের দাম কমে গেলে প্রতিষ্ঠানের লাভ হয় না লস হয়? অবশ্যই লস হয়। তাহলে এনি লসেস অ্যান্ড এক্সপেন্সেস ডেবিট, তাহলে এটা ডেবিট দিকে আসবে। দেখো ডেবিট দিয়ে করেছি। টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ক্যালকুলেশন অবশ্যই দেখাবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির দাম কত ছিল, দেখো 30,000 দাম ছিল আর 5% কমে গেছে, তাহলে 30,000 ইন্টু 5% হয়েছে 1,500। তারপরে দেখা যাক পয়েন্ট নাম্বার সি বলছে স্টক ইজ ফাউন্ড ওভারভ্যালুড বাই 1,500। তাহলে স্টকের দাম কী হয়েছে, ওভারভ্যালুড আছে, অতিরিক্ত আছে। তাহলে অতিরিক্ত দাম থাকলে কি কাজ হবে, যেটা অ্যাকচুয়াল দাম সেটা তো আনতে হবে, তাহলে দাম আমায় কমাতে হবে, স্টকের দাম কী হবে, কমবে। স্টকের দাম করলে কি কমলে কি আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা লস, স্টকের দাম কমছে, তাহলে কোন দিকে আসা উচিত, ডেবিটে আসা উচিত। দেখো টু স্টক অ্যাকাউন্ট কত হয়েছে, 1,500। আচ্ছা তারপরে দেখো পয়েন্ট নাম্বার ডি বলছে এ প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি ক্রিয়েটেড অ্যাট দ্য রেট 5% অন সানডে ডেটর্স। সানডে ডেটর্সের দাম কত আছে দেখি, ভ্যালু কত আছে দেখি, ₹24,000 ভ্যালু আছে সানডে ডেটর্সের। যদি সানডে ডেটর্সের উপর প্রভিশন ক্রিয়েট করে তাহলে ডেটর্সের ভ্যালু কমে যাবে, তাহলে ডেটর্সের ভ্যালু কমে যাওয়া মানে প্রতিষ্ঠানের লস, কারণ হচ্ছে কি অ্যাসেটের ভ্যালু কমছে, তাই দেখো করেছি টু প্রভিশন ফর ব্যাড ডেট। ক্যালকুলেশন কত আছে, ₹25,000 ইন্টু 5% হচ্ছে কত, ₹1,200। আচ্ছা আর আমাদের কি আছে দেখি অ্যাডজাস্টমেন্ট, এরপরে বলছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে এটা কোনো অ্যাসেটসের দাম বা কমার কোনো ব্যাপার, বাড়া কমার কোনো ব্যাপার নেই, তাহলে এখানে আমি এটা অ্যাডজাস্টমেন্টটা আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় নয়, তাহলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জন্য যত অ্যাডজাস্টমেন্ট ছিল সব আমাদের করা হয়ে গেছে। হ্যাঁ যে কথাটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে এখানে ডেটেতে তোমরা ডেট অফ অ্যাডমিশনটা লিখবে, কোন ডেটে অ্যাডমিশন করছে সেই ডেটটা এখানে লিখবে। এখানে ছিল কি 31 মার্চ 2018, তাই ওটা আমি লিখেছি। আচ্ছা এবার আমরা কি করব, দেখো এইখানে হলো 1,500, এখানে হলো 1,500, এখানে হলো 1,200 আর এদিকে হলো কত 5,000। তাহলে এই দিকটা দুদিকটা যোগ করে দেখতে পাচ্ছি আমি 5,000টা বড় হচ্ছে, তাই 5,000টা এখানে লিখলাম, আবার এখানেও লিখলাম 5,000। যে দিকটা বড় হবে সেদিকটা দুদিকে লিখবে। আর কি করবে, এই বড় অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্ট তিনটাকে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে দেখলাম আমাদের 800 টাকা পড়ে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট। এই 800 টাকাটা যদি ডেবিটে আসতো তাহলে এটা হচ্ছে প্রফিট, যদি এই ক্রেডিটে আসতো তাহলে হচ্ছে লস হতো, কিন্তু এখানে ডেবিটে এসেছে তাই এখানে প্রফিট হয়েছে। এই প্রফিটটা কারা কারা পাবে, আমি একটু আগেই বলেছিলাম এই প্রফিটের জন্য দায়ী একমাত্র রাত্রি আর রমা, তাই রাত্রি আর রমার মধ্যে এই প্রফিটটা ভাগ হয়ে যাবে। কোন রেশিওতে ভাগ হবে, তাদের যে ওল্ড রেশিও দেখো এখানে দেওয়া আছে, ওল্ড রেশিও 3:1, সেই 3:1 রেশিওতে এটা ভাগ হয়ে যাবে। দেখো কি লিখেছি আমরা, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট
তার আন্ডারে রাত্রি আর তার আন্ডারে রমা। এই 800 টাকা ভাগ হচ্ছে 800 টাকা 3/4 এবং 1/4। 800 3/4 হচ্ছে 600 টাকা, আর 800 1/4 হচ্ছে 200 টাকা। এবার 3/4 1/4 যদি মনে করো যে 3/4 1/4 কী করে এলো সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে আছে কত, 3:1। তাহলে 3 আর 1 4, তার 3 ভাগ কে পাচ্ছে? রাত্রি পাচ্ছে, আর 1 ভাগ কে পাচ্ছে? রমা পাচ্ছে। তাহলে 3/4 1/4, 3/4 1/4, ঠিক আছে, এটা 1/4। এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো আমার ভিডিও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আমার এই চ্যানেলের সাথে। এই চ্যানেলে তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12-এর কমার্স সংক্রান্ত সমস্ত ভিডিও এবং বর্ধমান ইউনিভার্সিটির বিকমের অনার্স এবং জেনারেল সংক্রান্ত সমস্ত সাবজেক্টের বেশিরভাগ ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আমাদের বর্ধমান ইউনিভার্সিটির বিকমের জন্য যে সমস্ত নোটিফিকেশান থাকবে চেষ্টা করবো যথাসাধ্য সেগুলো তোমাদের জন্য আনার। যাদের বাড়ি চন্দননগরের আশেপাশে বা আমার বাড়ির কাছাকাছি, তারা যদি আমার কাছে পার্সোনালি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো প্রদত্ত ঠিকানায়, এবং আমার নাম্বার স্ক্রিনে দেয়া রইল। যদি তুমি আমার ভিডিও দেখে উপকৃত হও অতি অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট করো। এ থেকে আমি জানতে পারবো কোন কোন জেলায় আমার ভিডিও গিয়ে পৌঁছলো এবং কতজন আমার ভিডিও দেখছে, এবং তাতে আমি মোটিভেট ফিল করব। চলো শুরু করি ক্লাসের পরবর্তী অংশ। আমাদের এইচএসে কিন্তু বলেছি তোমাদেরকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে থাকে 3 নাম্বার, ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে 4 নাম্বার এবং ব্যালেন্স শিটে থাকে 3 নাম্বার। তাহলে খুব সহজে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা যদি তোমরা করে ফেলতে পারো 3 নাম্বার, তোমার 10-এর মধ্যে 3 তোমরা এমনিতেই পেয়ে যাবে। এর পরের অঙ্কে আসি, পরের স্টেপে আসি। এর পরের স্টেপটা হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার আগে কতগুলো জিনিস আমায় জানতে হবে যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা করব কিভাবে। আমি যে পদ্ধতিতে এগোচ্ছি তোমরা যদি এই পদ্ধতিতে এগো তাহলে দেখবে খুব সহজেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কেটে নাও। যেহেতু 3জন পার্টনার তাই 3খানা অ্যামাউন্টে কলাম করেছি। প্রথমে আমরা কি করব, যে পার্টনারদের যে ক্যাপিটালগুলো আছে সেই ক্যাপিটালের ব্যালেন্সগুলো আমরা ট্রান্সফার করবো। দেখো আমাদের ব্যালেন্স শিটে দেখো পার্টনারদের ক্যাপিটাল ছিল, রাত্রি ছিল কত 70,000 টাকা, আর রমার ছিল কত 40,000 টাকা। ফার্স্ট আমরা করেছি দেখো বাই ব্যালেন্স বিডি বলে এই যে তাদের ওপেনিং ব্যালেন্সগুলো আছে সেগুলো আমরা ট্রান্সফার করবো। 70,000 টাকা রাত্রির, আর আমার হচ্ছে 40,000 টাকা হয়ে গেল। সেকেন্ড আমরা করবো কি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোনো প্রফিট হয়ে থাকলে সেটা ট্রান্সফার করবো, অথবা যদি লস হয়ে থাকে তাহলে সেটা ট্রান্সফার করবো। দেখো এখানে প্রফিট হয়েছিল 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন দিকে আসা উচিত? বাইরের দিকে আসা উচিত। তাহলে এখানে লিখে দেখো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশনে কে কত প্রফিট পেয়েছিল দেখো 600 টাকা পেয়েছিল রাত্রি, আর রমা পেয়েছিল 200 টাকা। তাহলে এখানে 600 টাকা আর 200 টাকা এটা আমরা দিলাম রাত্রি এবং রমাকে দিয়ে দিলাম রাতের প্রফিটের অংশটা। এইবার আমাদের দেখতে হবে ব্যালেন্স শিটটা খেয়াল করে দেখবে কোনো অ্যাকুমুলেটেড প্রফিট বা অ্যাকুমুলেটেড লস আছে কিনা। অ্যাকুমুলেটেড প্রফিট কোনগুলো? কোনো জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স, বা কোনো রিজার্ভ ফান্ড, সেটা থাকতে পারে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। অনেক সময় অ্যাসেট সাইডেও থাকে, অনেক সময় থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স, অথবা অ্যাডভার্টিসমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, এই জাতীয় জিনিসগুলো থাকে। তো সেইগুলো যদি থাকে সেগুলো ভাগ করতে হবে। এখানে দেখো রয়েছে কি জেনারেল রিজার্ভ আছে কোন দিকে? লাইবিলিটির দিকে। তাহলে এটা ভাগ হবে কোন দিকে? অবশ্যই এটা ভাগ হবে বাই জেনারেল রিজার্ভ। কোন রেশিওতে ভাগ হবে? ইন ওল্ড রেশিও। এটা পুরাতন রেশিওতে ভাগ হবে 3:1-এ। 3:1 ভাগ করে আমরা কি পেলাম? 11,250 এবং 3,750। কীভাবে ভাগ করবো ক্যালকুলেটারে করে নেবে তোমরা। দেখো জেনারেল রিজার্ভ ছিল কত? জেনারেল রিজার্ভ ছিল 15,000 টাকা। এই 15,000 টাকা ইন্টু 3/4 ভাগ পেয়েছে কে? রাত্রি। 15,000 ইন্টু 3/4 করলে 11,250 হয়, আর 15,000 ইন্টু 1/4 করলে 3,750 হয়। আশা করি বোঝা গেছে। এর পরের কাজ হচ্ছে আমাদের, যদি অঙ্কে কোনো গুডউইলের কথা বলা থাকে সেই গুডউইলের কাজ করা। এটা হচ্ছে আমাদের পরের কাজ। চলো খুঁজে দেখা যাক কোনো অঙ্কে গুডউইলের কথা বলা আছে কি না। হ্যাঁ, বলা আছে। 1 নাম্বার যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দেখো বলা আছে জয়ী উইল ব্রিং ₹50,000 as her capital. She is to pay in cash as amount
equal to her share in the firm's goodwill valued at twice the average profit of the last 3 years, which were rupees 15,000, 25,000 and 50,000 respectively. তার মানে কি হয়েছে যে সি ইজ টু পে ইন ক্যাশ, সেই ক্যাশের মধ্যে ক্যাশে আনবে কি ইকুয়াল সেই ফার্মের গুডউইলের তার যে ভাগ সেই ভাগের সমান সে ক্যাশে আনবে। আর সেই গুডউইলের ভ্যালুয়েশন কী করে করা হবে, সেই গুডউইলের দাম কী করে বার করা হবে, গুডউইলের দাম বার করা হবে এই যে তিনটে প্রফিট দেওয়া আছে এই তিনটে প্রফিটের অ্যাভারেজ প্রফিট করে সেই প্রফিটের অ্যাভারেজ প্রফিটের আবার দ্বিগুণ করতে হবে, করলে গুডউইলের ভ্যালু বেরোবে। তাহলে আগে গুডউইলের ভ্যালু বার করতে হবে, তারপরে আবার আমায় জয়ীর শেয়ার বার করতে হবে, দেন আমরা গুডউইল প্রিমিয়াম ক্যালকুলেট করতে পারবো। চলো দেখা যাক কীভাবে করবো, খুব সহজ এটা, কোনো ডিফিকাল্টির ব্যাপারই নেই, খুব সহজ এটা। দেখো কীভাবে করি, আগে আমাদের ওয়ার্কিংস করতে হবে, এই ওয়ার্কিংসটা অবশ্যই ব্যালেন্স শিটের পরে করবে। আমি ওয়ার্কিংসটা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ওয়ার্কিংসটা এখানেই করে দিয়েছি। দেখো ক্যালকুলেশন ফর গুডউইল, ফার্স্ট আমি কি করব বলেছিল অ্যাভারেজ প্রফিট বার করো, দেন সেটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি গুডউইলটা পেয়ে যাবে। দেখো ফার্স্ট আমি অ্যাভারেজ প্রফিট বার করেছি, আমাদের প্রফিট কী ছিল রুপিস 15,000, 25,000 আর 50,000। দেখো তিনটাকে যোগ করেছি ওপরে, 3 দিয়ে ভাগ করেছি, তিনটাকে তিনখানা প্রফিট যোগ করি তাই 3 দিয়ে ভাগ করেছি, 4টে প্রফিট যোগ করলে 4 দিয়ে ভাগ করতাম, 5টা প্রফিট করলে 5 দিয়ে ভাগ করতাম, যতগুলো প্রফিট তত দিয়ে ভাগ করব। তাহলে অ্যাভারেজ প্রফিট হলো কত 15, 25 আর 50,000কে যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, অ্যাভারেজ প্রফিট হলো 30,000। এই 30,000কে দ্বিগুণ করতে বলেছিল টোয়াইস অফ দ্য অ্যাভারেজ প্রফিট, টোয়াইস মানে দ্বিগুণ করো। দেখো দ্বিগুণ করে দিলাম, অ্যাভারেজ প্রফিটের দ্বিগুণ করলাম, কত হলো 30 ইন্টু 2 মানে 60,000 টাকা। এবার জয়ী শেয়ারটা বার করবো, জয়ী তো 60,000 টাকাই আনবে না, 60,000 টোটাল গুডউইল যেটা আছে ফার্মের ভ্যালু, ফার্মের গুডউইলের ভ্যালু 60,000 টাকা। জয়ী তো টোটাল ভ্যালুটা আনছে না, জয়ী আনছে তার নিজের ভ্যালুটা, নিজের যেটুকু তার শেয়ার আছে সেটুকু ভ্যালুটা আনছে। জয়ী শেয়ার কত, তোমরা এখন বলবে জয়ী শেয়ার 2/6 আপনি পেলেন কোথা থেকে। দেখো জয়ী শেয়ার কোথা থেকে পেলাম, দেখো একদম লাস্ট পয়েন্টে বলা আছে, নতুন যে রেশিও সেই নতুন রেশিওটা হচ্ছে 3:1:2, অর্থাৎ 3 আর 1 4 আর 2 6, তাহলে জয়ী শেয়ার কত 2/6। ওই জন্য এখানে আমরা করেছি 60,000 2/6 হচ্ছে জয়ীর ভাগ, তাহলে 60,000 ইন্টু 2/6 করলাম, 2/6 করলাম, তাহলে অ্যান্সার হলো কত রুপিস 20,000। তাহলে জয়ী শেয়ার অফ গুডউইল হচ্ছে রুপিস 20,000, তাহলে এই 20,000-এর জন্য সে এই 20,000-এ সে গুডউইল প্রিমিয়াম আনবে। আর এই গুডউইল প্রিমিয়াম কোন রেশিওতে ভাগ হয়, এবার আসছে এখানেই আমার প্রশ্ন, গুডউইল প্রিমিয়াম কোন রেশিওতে ভাগ হয়, এটা কিন্তু ওল্ড রেশিওতে ভাগ হয় না, এটা ভাগ হয় স্যাক্রিফাইসিং রেশিওতে। তাই আমাদের স্যাক্রিফাইসিং রেশিওটাও ক্যালকুলেট করতে হবে। চলো স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করে নিয়ে ওয়ার্কিংসেই লিখে দিয়েছি ক্যালকুলেশন ফর স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি, ওল্ড শেয়ার মাইনাস নিউ শেয়ার, পুরাতন যে শেয়ার পেতো তার থেকে নিউ শেয়ার বাদ দিলে আমরা স্যাক্রিফাইসিং রেশিও পেয়ে যাব। দেখো তাহলে রাত্রির ওল্ড শেয়ার ছিল কত 3/4, রাত্রির নিউ শেয়ার কত হয়েছে 3/6, কেন 3:1:2 ছিল, তাহলে 3 হচ্ছে রাত্রির শেয়ার আর টোটাল হচ্ছে 6, 6 ভাগের 3 ভাগ হচ্ছে রাত্রি পাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যদি বিয়োগ করে দিই আমরা 6 আর 4-এর লসগু করবো, দেখো 6 আর 4-এর লসগু এখানে করেছি, তোমরা এরকমভাবে লসগু করে নেবে, 6 আর 4-এর লসগু করেছি, লসগু বেরিয়েছে 12, তাহলে 6 আর 4-এর লসগু 12 বেরিয়েছে, সেখান থেকে আমরা পেলাম কত রাত্রি আমাদের স্যাক্রিফাইস করেছে 3/12 অংশ, এবং রমা একইভাবে করেছি, রমার ওল্ড শেয়ার ছিল 1/4 অংশ এবং নিউ শেয়ার হচ্ছে 1/6 অংশ, সেখান থেকে শেয়ার স্যাক্রিফাইস করেছে 1/12 অংশ। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কী হলো, রাত্রির স্যাক্রিফাইসিং প্রপোর্শন এবং রমার স্যাক্রিফাইসিং প্রপোর্শন দুটোর ইস্টু করলে 12 আর 12 ভ্যানিশ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে গেলে 3:1, এটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে যে 20,000 টাকাটা তার গুডউইল ছিল, তো এই গুডউইলে 20,000 টাকাটা আনবে, কে আনবে জয়ী আনবে। আর এই টাকাটা কে কে পাবে, রাত্রি আর রমা পাবে, কোন রেশিওতে পাবে 3:1, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিওতে পাবে। চলো এখানে লিখলাম, দেখো বাই গুডউইল প্রিমিয়াম, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখলাম বাই গুডউইল প্রিমিয়াম অ্যাকাউন্ট, প্যাকেট লিখলাম ইন স্যাক্রিফাইসিং রেশিও। দেখো ওখানে আমরা করেছিলাম কত 3:1, 20,000 এনেছিল, 20,000-কে 3:1 ভাগ করলে রাত্রি পেল 20,000 ইন্টু 3/4 অর্থাৎ 15,000 টাকা, এবং রমা পেল 20,000 ইন্টু 1/4 অর্থাৎ 5,000 টাকা। এবার লাস্ট কাজ আমরা কি করব, লাস্ট কাজ করব যে জয়ী যদি কোনো ক্যাপিটাল এনে থাকে সেই ক্যাপিটালটা আমরা এখানে এন্ট্রি করে দেখাবো। জয়ী এনেছে ক্যাপিটাল কত 50,000 টাকা, তাহলে এখানে আমরা লিখব কত
বাই ক্যাশ 50,000 টাকা। কোথায় লিখলাম দেখো, জয়ীর কলামে লিখলাম, যেহেতু ও 50,000 টাকা এনেছে। এবার আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের সম্পূর্ণ কাজ শেষ, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টটা এবার আমরা ক্লোজ করবো। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্লোজ করলে দেখো তিনজনেরই যোগফল এদিকে আসছে, এদিকে কোনো এন্ট্রি ছিল না। তিনজনকে ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো যোগ করে নিলাম, যোগ করে এর হয়েছে 96,850, এর হয়েছে 48,950, এর হয়েছে 50,000 টাকা। সেইগুলোকে আমরা এদিকে এখানে 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 লিখে দিলাম, লিখে দিয়ে আমরা ব্যালেন্স করলাম, টু ব্যালেন্স সিডি পেলাম। এর পেলাম কত, 96,850, এর পেলাম 48,950, এর পেলাম 50,000 টাকা। তাহলে পেয়ে গেলাম টু ব্যালেন্স সিডি, অর্থাৎ এটা বর্তমান ক্যাপিটাল, অর্থাৎ যেদিনকে জয়কে অ্যাডমিট করলো, অ্যাডমিট করার পরে তাদের বর্তমান ক্যাপিটালের এগুলো হচ্ছে ব্যালেন্স। এবার আমাদের লাস্ট কাজ চলে আসবে, সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কী দেখানো হয়, যে আফটার অ্যাডমিশন তাদের অ্যাসেট এবং লাইবিলিটি কী পজিশন হয়েছে, সেটা আমাদের ব্যালেন্স শিটে দেখানো হয়। দেখো এবার আমরা ব্যালেন্স শিট করছি। ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st March 2018, লাইবিলিটি সাইড এবং অ্যাসেট সাইড। আমরা ফার্স্ট অ্যাসেট সাইড করে নিই। দেখো পুরাতন যে এখানে ব্যালেন্স শিটটা দেওয়া ছিল, পুরাতন ব্যালেন্স শিটে বিলিংয়ের ভ্যালু কত ছিল, 50,000 টাকা। আর বিলিংয়ের দাম দেখো কত বেড়েছিল, 5,000 টাকা দাম বেড়েছিল। তাই এখানে ব্যালেন্স শিটে ফার্স্ট করলাম কি, বিল্ডিং ইনার কলামে নিলাম 50,000 টাকা, আর অ্যাড ইনক্রিজ দাম বেড়েছিল তো, তাই অ্যাড ইনক্রিজ 5,000 টাকা যোগ করে বাইর করলাম কত বাইরে, 55,000 টাকা। এবার দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে তার ওল্ড ভ্যালু কত ছিল, বিফোর অ্যাডমিশন ভ্যালু কত ছিল, 30,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির দাম দেখো ডেপ্রিসিয়েট করেছিল 5%। তাহলে এখানে কী করলাম, ব্যালেন্স শিটে করলাম কি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা, লেস ডেপ্রিসিয়েশন, কত ডেপ্রিসিয়েশন হলো, 5%, মানে 15,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল। বিয়োগ করে বাইরে বার করলাম কত, 15,000 টাকা বিয়োগ করলাম, বাইরে বার করলাম 28,500 টাকা। পরে আসবো ফার্নিচার। ফার্নিচারের দাম ছিল 10,000 টাকা। ফার্নিচারের ভ্যালু দেখো কোনো রকমভাবে কোনো পরিবর্তন আসেনি ফার্নিচারের ভ্যালুতে, তাই এখানে দেখো ব্যালেন্স শিটে কী করলাম, ফার্নিচার 10,000 টাকা লিখলাম সোজা বাইরে, কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকারই পড়লো না, কারণ কোনোভাবে পরিবর্তন হয়নি তো, বাড়েও নি দাম কমেও নি দাম, তাই ওরকম লিখে দিলাম। তারপর এখানে দেখো স্টকের আগে কত দাম ছিল, 18,000 টাকা। আর এখানে তোমায় বলেছিল যে স্টকটা ওভার ভ্যালুয়েশন করা ছিল, তাই ওভার ভ্যালুয়েশনটাকে আমরা কমিয়েছিলাম, তাহলে স্টকের দাম কমেছিল। তাহলে কি করবো, এখানে দেখো স্টক ইনার কলামে 18,000 টাকা, আর ওভার ভ্যালুয়েশন ছিল 1,500 টাকা, সেটা আমরা কমিয়ে দিলাম। ওভার ভ্যালুয়েশন কমিয়ে আমাদের বাইরে গেল কত, 16,500 টাকা। সানরাইজার্সের দাম কত ছিল দেখো, ভ্যালু কত ছিল সানরাইজার্সের, 24,000, এইচডির ভ্যালু ছিল 24,000, আর এইচডির ওপর প্রভিশন করা ছিল কত, 5% প্রভিশন ক্রিয়েট করা হয়েছিল। তাহলে প্রভিশন করলে এইচডির ভ্যালু কমে যায়, তাই নিলাম দেখো এইচডি ইনার কলাম 24,000, তার থেকে লেস প্রভিশন করলাম কত, 1,200 টাকা, 1,200, সেখান থেকে আমাদের বাইরে হলো কত, 22,800। এবার চলো দেখা যাক ক্যাশ ইন হ্যান্ড ছিল 4,000 টাকা, একটু পরে আসছি। ক্যাশেট ব্যাংক ছিল কত, 12,000 টাকা। ব্যাংকের থ্রু দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন কিছু করিনি, কোনো এন্ট্রিও করিনি ব্যাংকের থ্রু দিয়ে, তাই ব্যাংকটাকে যেমন ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম 12,000 টাকা বাইরে। এবার আসছে কি লাস্ট আইটেম, সেটা হচ্ছে ক্যাশ আছে 4,000 ছিল। এখানে ফার্স্ট আমরা কি করলাম, সব কিছু ক্যাশের থ্রু দিয়ে করেছি, তাই এখানে ফার্স্ট আমরা 4,000 ক্যাশ ইনার কলামে রাখলাম। অ্যাড কেন করেছে একটু বলি, দেখো যে জয়ী যখন এসছে সে নিজের ক্যাপিটালও এনেছে এবং গুডউইল প্রিমিয়াম এনেছে। দেখো এখানে ক্যাপিটাল অ্যান্ড গুডউইল প্রিমিয়াম ব্রড বাই জয়ী কত টাকা ক্যাপিটাল এনেছে, 50,000 টাকা ক্যাপিটাল এনেছে, গুডউইল প্রিমিয়াম কত আনলো, 20,000 টাকা আনলো। টোটাল কত টাকা আনলো, 70,000 টাকা আনলো। 4,000 ছিল, 70,000 আনলো, টোটাল হলো কত, 74,000 টাকা ক্যাশ টোটাল বর্তমানে হলো। এবার আমরা আসবো লাইবিলিটি সাইডে। দেখো ফার্স্ট আমরা করব কি, তাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল, আগে কী ছিল একবার দেখে নিই। ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল সেটা আনবো, জেনারেল রিজার্ভ ছিল কিন্তু এটা ভাগ হয়েছে, এটা আসছে না। বিলস পেয়েবল ছিল, আর ক্রেডিটর্স ছিল, সানডে ক্রেডিটর্স ছিল। দেখো ফার্স্ট আমরা কি করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টে রাত্রি, রমা, জয়ী তিনজনের ক্যাপিটাল অ্যাকাউন্ট আনলাম। 96,850, 48,950 এবং 50,000 টাকা আনলাম। এটা হচ্ছে কিছুই নয়, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের টু ব্যালেন্স সিডিগুলো আমাদের বেরিয়েছিল, সেই সিডিগুলো নিয়ে এলাম, সিডিগুলো এখানে থাকলো, মানে আফটার জয়িস অ্যাডমিশন তাদের যে ক্যাপিটালের ব্যালেন্সটা হলো সেগুলো আমরা এখানে দেখালাম। দেন আমরা কী করলাম, বিলস পেবেল ওখানে অ্যাজ ইট ইজ ছিল 3,000 টাকা, জাস্ট বসিয়ে দিলাম। দেখো বিপির মানে বিলস পেবেলের 3,000 টাকা এবং
তোমার হচ্ছে গিয়ে ক্রেডিটর্সের 20,000 টাকা এখানে বসে গেল। ব্যাস, আমাদের ব্যালেন্স শিটের টোটালটা দুদিকে মিলে গেল, তার মানে আমরা অঙ্ক ঠিকই করেছি। যদি তোমাদের কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে আবার একবার ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমার কাছে পার্সোনালি তোমরা পড়তে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো এই ঠিকানায়, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, আজকের মতো টাটা।